লেসন 8, গুড বাই টু দ্য মুন, মনিকা হিউজ। এখানে এইচের উচ্চারণটা উচ্চ থাকে, মনিকা হিউজ। তো গুড বাই টু দ্য মুন মিনিং কি না হচ্ছে চাঁদকে বিদায় বা গুড বাই। তো এই গল্পটা পড়ার আগে আমাদের এই গল্পের যে ধরন সেটা সম্পর্কে একটু জানতে হবে, কারণ এই ধরনের গল্প আমরা নতুন পড়ছি। সেটা হচ্ছে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প কি না, বাস্তবে বা বর্তমানে প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক সত্যের ওপর ভিত্তি করে যদি কোনো লেখক বা কবি যাই হোক না কেন কেউ একটি কল্পনাপ্রসূত যদি কোনো একটা গল্প বা কোনো একটা রচনা করে, তাহলে সেটাকে আমরা কল্পবিজ্ঞানের সৃষ্টি বা কল্পবিজ্ঞানের গল্প বা কবিতা বলতে পারি। এখন এটা ডেফিনেশনটা বললাম, তোমাদের হয়তো বুঝতে পারোনি, আমি এটা সাধারণ উদাহরণ দিয়ে বলি। ধরো মঙ্গলে তো জল পাওয়া গেছে, এটাও আবিষ্কৃত হয়েছে। এখন দেখা গেল একজন কোনো লেখক বা কেউ, ধরো আমি বা তুমি কেউ একজন লিখলাম যে ধরো 2150 সাল নাগাদ যে মঙ্গলে মানুষের মতোই বা আমাদের এই পৃথিবীর মতোই মানুষরা বসবাস শুরু করেছে, কিন্তু সেখানে বসবাসটা একটু অন্য রকমের বা আলাদা। তো সেখানে স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে মঙ্গলে আমরা বসবাস করতে পারবো কি পারবো না, কিন্তু আমরা এই প্রতিষ্ঠিত সত্য অর্থাৎ মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকতে পারে এই প্রতিষ্ঠিত সত্য বা এই আবিষ্কারের তথ্যটাকে নিয়ে আমরা কি করলাম না একটা কল্পনাপ্রসূত গল্প লিখলাম বা রচনা করলাম। তাহলে এই ধরনের রচনাকেই বলা হয় কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের গল্প। নেক্সট দেখো, আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। তাহলে আমি, এখানে আমি বলতে আমরা পরে জানবো তার নাম কি। আমি কোথায় বসে আছি না স্পেস স্টেশন। এখন এই স্পেস স্টেশন, ভিউ রুম, এই শব্দগুলো সম্পর্কে তোমরা একটু পরিচিত নও। এগুলো কি না, স্পেস স্টেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ওই মানে মহাকাশে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ করে। তো সেই মহাকাশের যে স্টেশন, সেই মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশনের একটা ভিউ রুম, অর্থাৎ যেখান থেকে দেখা যায়, কি দেখা যায় না হচ্ছে ওই মহাকাশকে ওই থেকে ওই ভেতর থেকে ওই স্টেশনের ভেতর থেকে দেখা যায়। তো ওই ভিউ রুম থেকে বা দৃশ্যমান কক্ষ বলতে পারো, সেই ভিউ রুম থেকে, ভিউ রুমটা কেমন না ডার্ক, অন্ধকার, তাহলে সেই ভিউ রুমের অন্ধকারে বা অন্ধকার ভিউ রুমে বসেছিল আমাদের যে ন্যারেটার আই বলে বলা হয়েছে। তাহলে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন, আমি স্পেস স্টেশনের বা ওই মহাকাশ স্টেশনের ভিউ রুমের বা দৃশ্যমান কক্ষে, অন্ধকার দৃশ্যমান কক্ষে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দি আর্থ, আমি ওখান থেকে বসে কার দিকে তাকাচ্ছিলাম, পৃথিবীর দিকে। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি, ফ্যামিলিয়ার মানে পরিচিত, তাই বলছে এটা যদিও বা আমার কাছে পরিচিত, তাহলে এটা বলতে এখানে আর্থ বা পৃথিবীর কথা বলেছে। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। বলছে তার কেন এটা পরিচিত মনে হলো, অর্থাৎ এই পৃথিবীকে দেখে তার ফ্যামিলিয়ার মনে হচ্ছে না, কারণ তার যে ড্রয়িং রুম আছে বা তাদের বাড়িতে বা বৈঠকখানার ঘর আছে, সেখানে এই ব্লু প্ল্যানেট অর্থাৎ আর্থের একটা ছোট্ট ছবি, স্মল ফটোগ্রাফ ছিল। আই কেপলার মাস্টারম্যান, তাহলে এখন জানতে পারলাম এই আই বলে যে গল্পটা আমাদেরকে শোনাচ্ছে বা বলছে কে, তার নাম হচ্ছে কেপলার মাস্টারম্যান। ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। দেখো বলেছিলাম আমি মার্সের উদাহরণ বা মঙ্গল গ্রহের উদাহরণ দিলাম, এখানে মুন দিয়ে বলে যাতে মুনে এরকম মানুষরা বসবাস করে, আমরা জানবো কিভাবে তারা বসবাস করে না করে। তো 15 বছর আগে এই কেপলার মাস্টারম্যান ওই চাঁদে জন্মগ্রহণ করেছিল। মাই মাদার, তার মা বা আমার মা, হ্যাড বিন ডেড 5 years ago, মারা গিয়েছেন 5 বছর আগে। তাহলে তার মা যখন মারা যায় তখন তার বয়স কত ছিল, 15 থেকে 5 বাদ দিলে 10। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দি আর্থ, অর্থাৎ তার মা, অর্থাৎ সে তাকে, তার মা তাকে পৃথিবীর বিভিন্ন গল্প তাকে বলতো, যেগুলো এক্সাইটিংলি আননোন প্লেস, অর্থাৎ তার পক্ষে সেগুলো অর্থাৎ স্বাভাবিক, সে তো মুন বা চাঁদে থাকে, ফলে পৃথিবীর বিভিন্ন সম্পর্কে বা বিভিন্ন বিভিন্ন জায়গা বা ঘটনা সম্পর্কে তার মা বিভিন্ন ওরকম আকর্ষণীয় কাহিনী তাকে শোনাতো। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আমার বাবা অর্থাৎ কেপলার মাস্টারম্যানের বাবা, সে কিনা ওই চাঁদের গভর্নর। গভর্নর হচ্ছে একটা প্রশাসনিক পদের নাম, যেমন ধরো আমাদের রাজ্যের আছে মুখ্যমন্ত্রী, তার ওপরে যে পদ হোল্ড করে তাকে বলে গভর্নর বা রাজ্যপাল। আবার ধরো স্টেটের অর্থাৎ যদি একটু বৃহত্তর অর্থে আমি বলতে যাই, তাহলে পুরো হচ্ছে কান্ট্রির হচ্ছে প্রধানমন্ত্রীর ওপরে আছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ঠিক সেরকমই ওই কেপলার মাস্টারম্যানের বাবা, সে ওই চাঁদে একটা এরকম প্রশাসনিক পদ, যে কিনা গভর্নর পদে চাকরি করে বা কাজ করে। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দি আর্থ, তাহলে তার বাবা এখন কোথায় যাচ্ছে না পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছে। অ্যান্ড হেয়ার ওয়াজ আই, এবং এই যে আমি, অ্যাকম্পানিং হিম, তাকে সঙ্গ দিচ্ছি, অন মাই ফার্স্ট এভার জার্নি টু দি আর্থ,
এবং তার জন্য এটা অর্থাৎ কেপলার মাস্টারম্যানের জন্য এটা প্রথমবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা বা যাত্রা। আই লুক ডাউন অ্যাট আর্থ, আমি পৃথিবীর দিকে মানে নিচে একটু নিচু হয়ে পৃথিবীর দিকে চাইলাম বা দেখলাম। ইট সিমড সো ক্লোজ টু মি, তাকে দেখে মনে হলো পৃথিবীটা যেন খুব কত কাছে তার, অর্থাৎ সে তো মুন থেকে হচ্ছে আর্থের দিকে আসছে, তাহলে স্বাভাবিক সে যত আর্থের দিকে যাবে পৃথিবীতে আস্তে আস্তে তার কাছে বড় হতে লাগবে। তাই বলছে তার কাছে দেখে তার মনে হচ্ছে যেন পৃথিবীটা তার খুব কাছাকাছি। দ্যাট আই ফেল্ট, যেন আমি অনুভব করলাম, আই কুড টাচ ইট, যেন আমি পৃথিবীটাকে ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর আনাদার 15 মিনিটস, আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের যাত্রা শুরু হওয়ার আগে। কেন 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল সেটা আমরা পরে জানবো। ফিলিং রেস্টলেস, তাই স্বাভাবিক এই দেরি তাকে একটু অস্বস্তি বা মানে ছটফটার করছিল সে, কারণ সেও তো একটা বাচ্চা 15 বছরের। তাই তার মনে একটা রেস্টলেস ভাব এসে গেছিল। আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, তাই বলছে আমি তারপর সেই ভিউইং রুম বা দৃশ্যমান কক্ষ থেকে, এখানে গ্লাইডেড বলতে ধরো হচ্ছে স্পেস স্টেশনে বা মহাকাশে তো হেঁটে হেঁটে হচ্ছে যাওয়া যায় না, ওখানে সবাই ভাসমান, কারণ সবার ওখানে ওজন শূন্য, তাই ভাসমান অবস্থায়, তাই বলছে গ্লাইডেড বলতে এখানে আমি বললাম ভেসে ভেসে সে কোথায় গেল, একটা লম্বা প্যাসেজ বা একটা লম্বা এরকম প্যাসেজ মতো জায়গা, যেটা কোথায় আছে না টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, সেই যে মহাকাশ যে স্টেশন, সেই মহাকাশ স্টেশনের মাঝে একটা এরকম লম্বা প্যাসেজ আছে, সেই লম্বা প্যাসেজের জায়গায় সে গিয়ে ওই ভেসে ভেসে গিয়ে পৌঁছালো। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আই কুড সি আমি দেখতে পাচ্ছিলাম, মাই ফাদার আমার বাবা সেখানে সারাউন্ডেড বাই রিপোর্টার্স অনেক সাংবাদিকদের দিয়ে ঘিরে আছে, অর্থাৎ দেখবে বিভিন্ন ডেলিগেট বা বিভিন্ন এরকম মন্ত্রীদের দেখবে বিভিন্ন সাংবাদিকরা এরকম ঘিরে থেকে ক্যামেরা মাইক টাইক নিয়ে বিভিন্ন প্রশ্ন করে, ঠিক সেরকমও সে দেখতে পাচ্ছে কি তার বাবাকে ওই রিপোর্টাররা ওরকম ঘিরে ধরেছিল। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, আমি আবার ভিউ রুমে ফিরে এলাম, হুইচ ওয়াজ এমটি, যে ভিউ রুমটা ছিল খালি। আই লুকড আউট ইনটু স্পেস, আমি মহাকাশের দিকে চাইলাম। মাই মুন, আমার চাঁদ, অর্থাৎ চাঁদ বলতে এখানে চাঁদের ভূমি বা চন্দ্রকে বলেছে। মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, এখন তার কাছে ওই মানে সে এখানে উপস্থিত হয়েছে, দেখছে সেখান থেকে ওই স্পেস স্টেশন থেকে দেখছে যে তার যে মুন মানে তার যে বাড়ি চাঁদ, সেই চাঁদটা খুব ছোট দেখাচ্ছে সেখান থেকে। অ্যাট হোম, তার এখন তার বাড়ি অর্থাৎ চাঁদের কি হচ্ছে না, দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, সেই চাঁদে থাকা যে এখন বাচ্চারা আছে তারা কিসের জন্য প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে, ফর দ্য পার্টি, একটা পার্টির জন্য। দেয়ার্স অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, অর্থাৎ চাঁদে প্রত্যেক সূর্যোদয়ের সময় কি হয় না তাদের একটা পার্টি হয় বা আনন্দ মুখর উৎসব করে তারা। কেন না, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, অর্থাৎ কেন তারা এরকমভাবে সূর্য উঠলেই পার্টি করে, তোমরা ভাবছিলে এতক্ষণ অবাক, কারণ রোজ তো প্রতিদিনই ওঠে। কেননা চাঁদে সূর্য মাত্র 12 থেকে 13 বার ওঠে এক বছরে, তাই জন্য। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, তাই স্বাভাবিক এই ঘটনা বা সূর্যোদয়ের ঘটনাটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল ব্যাপার বা বিশেষ ব্যাপার তাদের কাছে। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, সূর্যের আলো ক্রেপ্ট, ক্রেপ্ট বলতে অ্যাকচুয়ালি ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, এখানে ধীরে ধীরে স্লোলি, হ্যাঁ একেবারে হামাগুড়ি দেওয়ার মতো, স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, অর্থাৎ চাঁদের যে উপরিতল বা চাঁদের পৃষ্ঠ বলতে পারো, সেই চাঁদের পৃষ্ঠের ওপরে ধীরে ধীরে এসে পড়ছে, আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, ততক্ষণ না পড়তে থাকলো যতক্ষণ সেই রাত্রি বা অন্ধকার শেষ হলো।